তো আমরা পাঁচজনই সেই সময় আপনার 2018 নির্বাচনের খবর তো আপনি জানেন, দিনের ভোট রাতে হয়েছে। সেই সময় আমরা এই নির্বাচনে প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে ছিলাম। তারপরে আপনার একটা পর্যায়ে এসে যখন ফ্রন্ট ভেঙে দেওয়া হলো, যুগপথ আন্দোলনেও আমরা বিএনপির সাথে ছিলাম। তো ইতিমধ্যে জনাব তারেক রহমান সাহেব একটা ঘোষণা দিলেন যে যুগপথ আন্দোলন বা আন্দোলনে যারা শরিক ছিল, স্বৈরাচার বিরোধী আন্দোলনে শরিকদের মধ্য থেকে তিনি একটা জাতীয় সরকার গঠন করবেন এবং এর আলোকেই সবার সাথে আলাপ আলোচনা করে যারা তাদের সাথে সম্পৃক্ত ছিল তাদের মধ্য থেকে যারা যোগ্য প্রার্থী নির্বাচনে বিজয়ী হতে পারবে এমন সব ব্যক্তিবর্গকে তারেক রহমান সাহেব মনোনয়ন দেওয়ার জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত নেন। তারপরে আমিও দুই এক দফা তারেক রহমান সাহেবের সাথে আলোচনা করেছি। আলোচনায় ওনার এক প্রশ্নের জবাবে আমি বলেছিলাম যে আমরা যেহেতু আপনাদের সাথে জোটে ছিলাম, এখন যুগপথ আন্দোলনে আছি, তো আপনাদের তো সারা বাংলাদেশে সকল নির্বাচনী এলাকাতেই সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করার মতো অনেক প্রার্থী আছে। তো আমাদের দল যেই পর্যায়ে আছে সেখানে আপনাদের যদি ইকুয়ালি মনে করেন যে ইকুয়ালি কম্পিটেন্ট, তাইলে অবশ্যই আমরা যারা আপনার সাথে আছি আমাদের প্রার্থীদের কি বিবেচনা করবেন। তো এই বিএনপির দৃষ্টিতে আমরা মাত্র দুইজন, কর্নেল অলি আহমেদের সিট এবং আমার সিট, এই দুইটি জায়গাতেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করে তাদের দৃষ্টিকোণ থেকে নির্বাচিত হওয়ার অবস্থা এই বলে তারা আমাদেরকে আলাপ আলোচনার ভিত্তিতে বললেন যে আপনাদেরকে দুইটা সিট ছেড়ে দেওয়া হবে। তো আমি এই বিষয়টি কর্নেল অলি আহমেদ সাহেবের সাথে আলোচনা করেছি। আলোচনা করার পর যে তিনি বললেন যে না, আমরা কেন দুইটা সিট নিয়ে তাদের সাথে অ্যালায়েন্স করব। তো আমি বললাম যে দেখেন, আমার যারা কলিগ আছে, আমাদের অনুরোধ ছিল দলটা গঠনের জন্য যারা সম্ভাব্য প্রার্থী তারা অবশ্যই তাদের কনস্টিটিউয়েন্সিতে যাবে, আমাদের দলের প্রতিনিধি হিসাবে সেই জায়গায় কমিটিগুলো গঠন করবে, নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে। জনাব রেদওয়ান আহমেদ, একটু সংক্ষেপে যদি বলতেন, মানে আপনার কথায় কিন্তু মনে হইতেছে যে আপনি যেহেতু আমি এমপি হওয়ার জন্যই আসলে বিএনপিতে যোগ দিলেন, মানে এটা মনেই হচ্ছে। আসলে আমি অনেক চেষ্টা করতেছিলাম অন্য কিছু না অন্য কিছু বুঝতে, কিন্তু এটাই বুঝলাম না। এমপি হওয়ার জন্য না। আপনি আমার ইতিহাস জানেন, 1991-এ আমরা তিনজন জাতীয় সংসদের স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছিলাম, আমি, মেজর হাফিজ এবং নুরুল ইসলাম মনি। তো আমার কনস্টিটিউয়েন্সিতে এমপি হওয়ার জন্য আমাকে আবার বিএনপিতে যোগদান করতে হবে এমনটা ছিল না। তাহলে আপনি কারণটা বলেন। কারণটা হলো কর্নেল অলি এবং আমি দুইজনই আমরা মুক্তিযোদ্ধা। ওই সময় 2006 সনে দল গঠনের পেছনে একটা বড় কারণ ছিল যে বিএনপি জামাত ইসলামের সাথে ফ্রন্ট করে 2001-এ নির্বাচন করেছিলেন। এটা আপনারা 5 বছর পরে বুঝছেন গিয়া? এটা আপনারা 5 বছর পরে? 5 বছর না, 5 বছর পরে বুঝছি। ওটা তো আর ম্যাডাম খালেদা জিয়া বা দলের উঁচু পর্যায়ের সিদ্ধান্ত নিয়ে তারা যে সিদ্ধান্ত নেন তার বাইরে তো আর আমার কোনো কিছু বলার থাকে না। তারপর বিএনপি যে ক্ষমতা থেকে বাইরে হয়েছে, তারপরে আপনারা চিন্তা করলেন যে তাহলে আপনারা নতুন দল করবেন, মানে দুঃসময় আপনারা বিএনপিকে ছেড়ে দিলেন, এখন আবার সুসময় আসছে আবার না, দুঃসময় বিএনপিকে ছাড়ি নাই। বিএনপি যখন ক্ষমতায় ছিল 26শে অক্টোবরে, তখনই আমরা দল গঠন করি। তখন তো আপনি জনাব রেদওয়ান আহমেদ একটি কথা কিন্তু আপনি ঠিক বলছেন যে আপনি শুধু একটা ইয়াংয়েস্ট মুক্তিযোদ্ধা না, ইয়াংয়েস্ট সংসদ সদস্য, আপনি কিন্তু খুব কিন পলিটিক্যাল অবজারভার। আপনি কিন্তু সেই সময় বুঝতে পারতেছিলেন যে একটা 111 আসতেছে, কারণ ততক্ষণে খালেদা জিয়ার সরকার আসলে জনাব ইয়াজউদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্লাস প্রেসিডেন্ট 2 পদ দিয়ে রাখছে। 111-এর প্রতিধ্বনি শোনা যাচ্ছে এবং সেটা ছিল একটা অ্যাবসলিউট দুঃসময় বিএনপির জন্য। এবং সেই সময় শেখ রাজ্জাক আলী, মরহুম বদরুদ্দোজা চৌধুরী, শেখ রাজ্জাক আলী ও মরহুম আপনার কর্নেল অলি আহমেদ, আপনারা দল ছেড়ে দিয়ে বিএনপিকে যথেষ্ট ভালনারেবল করে তুলছিলেন কিন্তু। এবং যে অভিযোগগুলি আপনারা বিএনপির বিরুদ্ধে আনছিলেন সেই অভিযোগগুলি কিন্তু এখনো এক্সিস্ট করে। এই অভিযোগগুলি কি দূর করার সময় পাইছে বিএনপি যে আপনি বিএনপিতে আবার যাবেন? না, ইতিমধ্যে অনেকগুলো সুদূর প্রসারী পরিকল্পনা তারেক রহমান সাহেব গ্রহণ করেছেন। যেমন 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তিনি জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছেন যে রাষ্ট্র সংস্কারে এই 31 দফা তিনি সরকারে গেলে
বাস্তবায়ন করবেন। এবং ওই সময় আপনি যে 111-এর কথা বললেন, এই 111 কিন্তু আমাকেও ছাড়ে নাই। আমিও 19 মাস হাজতে ছিলাম বিনা কারণে, না সম্পদের হিসাব। সেটাও আমরা খেয়াল করছি, জি সেটাও আমরা খেয়াল জি করছি। জি কিন্তু জি। জনাব রেদওয়ান আহমেদ, আমি আপনার কাছে আবার আসবো, আবার এসে আপনাকে একটু একটু এটা আপনার কাছে জানতেই চাইবো যে বিএনপিতে আপনি বিএনপি ত্যাগ করে আপনারা এলডিপি করছিলেন, সেই সময় আপনারা আমাদেরকে বলছিলেন যে আপনারা একটা বিকল্প রাজনৈতিক ধারা প্রতিষ্ঠিত করতে চান। সেইটার বিকল্প ধারা নামটি মানে আরেকটি পার্টি হয়ে গেল, আলাদা হয়ে গেল, আপনারা একটা এলডিপি করলেন। সেই সময় আপনাদের একটা বিকল্প, যেটাকে আজকের যুগে আমরা একটা, আমাদের তরুণ বন্ধুরা এটার একটা নতুন বন্দোবস্ত নাম দিছে। আপনারা কি এমন পরিবর্তন বিএনপিতে দেখলেন যে আপনাদের এখন আবার বিএনপিতে ফিরে যেতে হলো? বা আপনি যে বলতেছিলেন বিএনপির সাথে আপনারা জোটে সবসময় ছিলেন, 2012-তে কি পরিবর্তন বিএনপি আপনাদের প্রতিশ্রুতি করছিল, বা 2026-এ এসে কি পরিবর্তনের ফলে আপনি আজকে ধানের শীষ নিয়ে আবার নির্বাচন করতে যাচ্ছেন, সেটা আমাদেরকে একটু যদি আবার একটু পরিষ্কার করেন। আমরা একটু জনাব সাইফ মুস্তাফিজের কাছে একটু যাই। জনাব সাইফ মুস্তাফিজ, আমি আপনার কাছে এই ব্যাপারটা একটু জানতে চাই যে জামাতে ইসলামী যে আপনাদের সহ আপনারা যে রাজনৈতিক জোটটা বা নির্বাচনী জোটটা যেটা করছেন, সেইটাতে যদি আপনারা সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পান, তাহলে সেইটাতে কে এই সরকারকে নেতৃত্ব দিবে? বা যদি আপনারা বিরোধী দল হওয়ার মতো একটা বড় নিশ্চয়ই এরকম তো আপনাদের আছেই যে আপনারা আসলে হয়তো বিরোধী দল হবেন, সেই ক্ষেত্রে কে এই জোটটাকে নেতৃত্ব সংসদে দিবেন, সেইটার ব্যাপারে কি আপনাদের আলোচনা হয়েছে? ধন্যবাদ খালেদ ভাই, আমার বিজ্ঞ সমালোচক এবং যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমাদের যেই জোটের মানে আসনগুলো নিয়ে আলাপ আলোচনা চলছে, এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতা যদি হয় সেটা কে হতে পারে, সেটা নিয়ে এখনো আসলে আলাপ আলোচনা চলছে। আসলে কার কতটুকু মেরিট আছে, অথবা কে কতটুকু আসলে যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব দানের ক্ষেত্রে, সেই জায়গা থেকে আসলে 11 দলের মধ্যেই এখন আলোচনা চলছে। তো এখন আসলে ফাইনালি সেই ডিসিশনে আমাদের জোট থেকে আসা হয়নি এখন। এইটা যে আপনি যে যোগ্যতার কথা বলতেছিলেন, এটার কোনো পেরিমিটার নির্ধারণ করা হয়েছে? যেমন ধরেন আপনারা 47টা আসনে প্রার্থী দিয়েছেন, আমরা মানে পত্রপত্রিকায় পড়ছি, আপনাদের নেতৃবৃন্দের মুখেও শুনছি যে 30-35টা আসনের ব্যাপারে জামাত ইসলামের সঙ্গে আপনাদের সমঝোতা রয়েছে। অনেক বড় নেতা, জামাত ইসলামী ছাড়াও এখানে আমরা অনেক বড় বড় নেতৃবৃন্দের আপনাদের জোটে দেখতে পাচ্ছি। কর্নেল অলি আহমেদ আছেন, আরও 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 অনেকেই আছেন, আসম আব্দুর রবের স্ত্রী আছেন এখানে। তো আমরা চরমনাইয়ের, তো সেক্ষেত্রে মানে এই পেরিমিটারটা কি হবে, যে আপনারা কে এই জোটটাকে নেতৃত্ব দেবেন, সেটার যোগ্যতাটার পেরিমিটারটা আসলে কি হবে? হ্যাঁ, সেটার আলাদা এরকম করে কোনো পেরিমিটার নেই যে আসলে আলাদা কোনো কোয়ালিফিকেশন। ব্যাপারটা হচ্ছে যে দীর্ঘ লাস্ট 17 বছর ধরে যারা রাজপথের আন্দোলন করে আসছে, এবং এই জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, এবং সামনের বাংলাদেশপন্থী যারা রাজনীতি আমরা করতে চাচ্ছি, অথবা সংস্কারের প্রশ্নে আমরা সেই জায়গা থেকেই তো মূলত এই জোটটা করা। এবং সেই জায়গা থেকে যে দলের প্রধানরা যারা আছেন তাদের সমন্বয়ে আসলে সেই সিদ্ধান্তটি আমরা নিব। এটার জন্য আলাদা কোনো ক্রাইটেরিয়া সেট করা হয়নি যে আসলে এই অমুক দল 40টার উপরে যদি সিট পায় তাহলে সেই দল থেকে প্রধানমন্ত্রী হবেন বা বিরোধী দলের নেতা হবেন। এরকম কোনো ক্রাইটেরিয়া এখনো আমাদের মধ্যে এরকম কোনো সেট করা হয়নি। আচ্ছা, আমি এটাকে একটু অন্যভাবে প্রশ্ন করি যে আপনারা এটাকে আদর্শিক জোট নয় নির্বাচনী সমঝোতা বলছেন, যেটা আদর্শিক, কিন্তু আদর্শিক জোট বা আদর্শিক জোট না করে, মানে আদর্শের মিল না থাকে কি নির্বাচনী সমঝোতা আসলে করা সম্ভব? মানে আপনার সাথে যার আদর্শের মিল নাই তার সাথে কি আপনি আসলে নির্বাচনী সমঝোতা কখনো করবেন? নির্বাচনী সমঝোতা কি আসলে আদর্শ থেকে নিচে নাকি আদর্শ থেকে উপরে? এই প্রশ্নটার যদি আপনি একটু অ্যাড্রেস করেন, এইটার আবার আরেকটা লেজও আছে, আপনি যদি এটা একটু বলেন আর কি, যে মানে আদর্শের মিল নাই, মানে আপনারা আদর্শের মিল নাই, ধরেন আমরা এরকম একটা অবস্থার কথা কল্পনা করি যে আমরা আদর্শের মিল নাই কিন্তু আমরা একসঙ্গে নির্বাচন করব, এটা কি আসলে সম্ভব কিনা? এটা সম্ভব। মানে প্রিভিয়াস যদি আমি হিস্ট্রি দেখি, সেখানে আসলে আওয়ামী লীগের সাথে আমরা জামাতের জোট দেখতে পেয়েছি, আবার বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে জামাতের জোট দেখতে পান নাই। আসলে আওয়ামী লীগ জামাতের সাথে কখনো জোট করে নাই।
মানে তারা একসাথে তো ইলেকশনের জায়গা বা তারা যুগপৎ আন্দোলন সেই 90-এর সময় থেকে শুরু করে, অথবা আমি যদি বিএনপির উদাহরণটাই দিই, বিএনপিরা তো আসলে 4 দলীয় জোটে আসলে একসাথে তারা ক্ষমতায় এসছে, তো সেই জায়গা থেকে তো তাদের যে আদর্শিক জায়গা সেটা তো কেউ কারোটা সাবস্ক্রাইব করেনি। মানে জামাতের আদর্শটা তো বিএনপি সাবস্ক্রাইব করেনি, আবার বিএনপির আদর্শ তো জামাত সাবস্ক্রাইব করেনি দেখেই আসলে এখন 17 বছর পর এসেও তারা দুই মেরুতে দাঁড়িয়ে রাজনীতি করছেন এবং তাদের নিজস্ব আইডিওলজি দিয়ে তারা রাজনীতিটা করার চেষ্টা করছেন। তার মানে সেই জায়গা থেকে নির্বাচনী জোটটাতে জনাব মুস্তাফিজ আপনি বলতে চাচ্ছেন যে আদর্শের মিল না থাকলেও নির্বাচনী সমঝোতা করা সম্ভব, জোট করা সম্ভব। জি সম্ভব, জি তো সেক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে, আপনারা যদি কোনো একটা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন বা প্রচার করেন, সেই ক্ষেত্রে আপনারা কি জোটগতভাবে অভিন্ন ইশতেহার জানাবেন, নাকি নির্বাচনে আপনাদের জোট জয়ী হলে কোন আদর্শে, মানে যেহেতু আপনাদের মধ্যে আদর্শিক জোট নাই, কোন ইশতেহারে আসলে বাংলাদেশের মানুষ পরিচালিত হবে সেটি কি ঠিক আছে, যেহেতু এটা আপনাদের আদর্শিক জোট না? কারণ কতগুলো বিষয় আমরা ধরে রাখছি যে আপনারা খুবই বিপরীতমূলক অবস্থানে আছেন, ধরি যদি আমরা, তো সেইটা কি জনগণ এটা কিভাবে মানে এটা বুঝবে যে আপনারা আসলে কিভাবে সরকার পরিচালনা করবেন বা কিভাবে সংসদে প্রতিনিধিত্ব করবেন? এনসিপির জায়গা থেকে আমরা আমাদের নিজস্ব ইশতেহার তৈরি করছি। আমরা চেষ্টা করছি যে আসলে মানে প্রবলেম সলিউশন বেসড যেই রাজনীতিটা আছে, শুধু অনেক বড় বড় কথা বললাম, সেই জায়গা থেকে আমরা একটা ইশতেহার তৈরি করার চেষ্টা করছি যেটা আসলে বাস্তবমুখী, এবং সেই জায়গা থেকে আমরা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আমাদের সাথে যুক্ত আছে সেটা আমরা আসলে পুরো বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে একটা একতা ভিত্তিক যদি একটা ইশতেহার তৈরি করা যায়, সেটা নিয়ে একটা আলাপ আলোচনা চলছে। এটা নিয়ে এখনো কোনো ফাইনাল সিদ্ধান্ত আসেনি। আমরা মানে ওই দিন 2-3 ডেজের মধ্যে এটা আসলে আপনাদেরকে জানাতে পারবো। জনাব মুস্তাফিজ, আমি আপনাকে খেয়াল করি যে আপনি অনেক বিষয়ে আসলে আপনার ধারণা খুবই স্বচ্ছ এবং পরিষ্কার। আপনি যদি আমাদের একটু সাহায্য করতেন বুঝতে, যে আমি একটু বুঝতে চেষ্টা করতেছি, ধরেন যৌথ ইশতেহার যদি আপনারা না দেন, আপনাদের ইশতেহারগুলি যদি আলাদা আলাদা থাকে, তাইলে আমরা এই জোটের মাধ্যমে সরকার পরিচালনাটা কিভাবে হইতে দেখবো বা সংসদের প্রতিনিধিত্বটা আমরা কিভাবে দেখবো? তাহলে এটা তো মানে দেখেন, আমি যেটা বুঝি যে আসলে আমাদের আইডিওলজিক্যাল জায়গা থেকে এখানে সবাই সবার জায়গা থেকে ছাড় দিবে। মানে এখানে জোটটা যেহেতু হয়েছে, সেখানে সরকার গঠন বা আসলে একতাবদ্ধভাবে যেহেতু আমরা ইলেকশনটা করছি, সেক্ষেত্রে অনেক বিষয় আছে যেটা ধরেন যে জামাত হয়তো বা সাবস্ক্রাইব করে না, সেটা আসলে জোটের জায়গা থেকে তারা আসলে সরে আসবে। তো সেটা আমরা সেই কনফিডেন্সের জায়গা থেকেই আসলে আমরা এই জোটটাতে অংশগ্রহণ করেছি, এবং আমরা মনে করি যে বাংলাদেশ প্রশ্নে এরকম অনেক বিষয় হয়তো বা যে 11টি দল আছে তারা তাদের আদর্শিক জায়গা থেকে কিছু কিছু জায়গা থেকে ছাড় দিবে, এবং মূলত এটা প্রো বাংলাদেশি বা বাংলাদেশপন্থী যেই রাজনীতির মেরুকরণটা সামনের দিকে যাবে, সেটার জন্য আসলে ভালো কিছুই হবে। ওকে, আমরাও এটা আশাই করব। তো সবাই যদি ছাড় দেয়, তাহলে একটা যৌথ ইশতেহারের দিকে আমরা যাচ্ছি, এবং সেই নির্বাচনী সমঝোতা আসলে আদর্শিক জোটে হতে যাচ্ছে, তাই তো? না, আদর্শিক জোটে হতে যাচ্ছে না। এটা সমঝোতাটা হচ্ছে সবার একটা মূল্যবোধের ভিত্তিতে। এখানে ওইভাবে বলার উপায় নেই যে মানে একদম সবাই ছাড় দিতে হলে তো আপনার আদর্শকে কি আপনি ছাড়বেন, নাকি আদর্শের কিছু জায়গায় ছাড় দিয়ে ওদের আদর্শের সাথে মিলবেন? আদর্শিক জোটই তো হবে তাহলে। হ্যাঁ, মানে এটা আমার বা অন্যান্য যেসব রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকের জায়গা থেকে মূলত বাংলাদেশের আদর্শের ভিত্তিতে আসলে আমরা জোটের জায়গাটা বা ছাড় দেওয়ার জায়গাটা, নিরীক্ষার জায়গাটা দেখবো। ওকে, ফেয়ার এনাফ। আমি একটু জনাব রেদওয়ান আহমেদ আপনার কাছে একটু যেতে চাই। ডক্টর রেদওয়ান আহমেদ, একটু দর্শকদের বলি যে ডক্টর রেদওয়ান আহমেদ হচ্ছেন মানে আমার নানাবাড়ি যে জায়গার, সেই জায়গার উনি এমপি ছিলেন, এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অনেকবার, উনি আপনাদের জানালেন অনুসারে। সেই জন্য আমি উনার ইলেকশন ক্যাম্পেইনটার সঙ্গে আমি পরিচিত। আমার আত্মীয় স্বজন ওখানে থাকেন, উনি নির্বাচনে যেসব প্রতিশ্রুতি দেন বা যেসব কাজ করবেন বলে বলেন, সেটার সাথে এটা পরিচিত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ডক্টর আহমেদ, আমি যে প্রশ্নটা আপনাকে আগে করছিলাম যে এমপি হওয়াটা কত প্রয়োজন এবং এমপির সিটটা আপনার দরকার, সেজন্য আপনি বিএনপির সাথে মিলতেছেন, কেন আমি প্রশ্ন করতেছি? আপনার কিছু প্রতিশ্রুত কাজ আছে, এবং আমরা দেখেছি অনেক সময় এমপি না হলে সেগুলি করা সম্ভব হয় না। বাংলাদেশের রাজনীতি বা সমাজে আমরা যেটা দেখি সেটা একটা ক্ষমতা কাঠামোর রাজনীতি।
আপনি আপনার বহু বক্তৃতায় সে ক্ষমতা কাঠামোর রাজনীতি থেকে বেরিয়ে আসার কথা বলছেন, কিন্তু আবার আমরা দেখি বেশিরভাগ সময় সেই ক্ষমতা কাঠামোর রাজনীতিতেই আমরা বলয়ভুক্ত হতে দেখি। আসলে কি বাংলাদেশের রাজনীতিতে এই ক্ষমতা কাঠামোর বাইরে দাঁড়িয়ে কোনো কিছু করা সম্ভব না? এই তো মানে আমরা ডক্টর রেদওয়ান আহমেদের মানে বর্ণাঢ্য এবং বিপুল রাজনৈতিক জীবন থেকে এই শিক্ষাই তো নিব যে শেষ পর্যন্ত গিয়ে আমাদের আসলে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টিই করতে হবে। না, আসলে আপনি ইতিপূর্বে আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে আমি কর্নেল অলি আহমেদ সাহেবের লিবারেল ডেমোক্রেটিক পার্টি ছেড়ে আমি কেন বিএনপিতে আসলাম। রাইট। হ্যাঁ, আপনি আপনি কর্নেল অলি আহমেদ সাহেবের কনফেশনাল একটা স্টেটমেন্ট পড়েছেন। তিনি যখন নীতিগতভাবে সিদ্ধান্ত নিলেন যে জামাত ইসলামের সাথে তিনি অ্যালায়েন্স করবেন এবং জামাত ইসলামের সাথে মিলে রাজনীতি করবেন, তখন আমি সেটা প্রত্যাখ্যান করেছি যে আমরা এতদিন পর্যন্ত 2012 থেকে জোট এবং পরবর্তী সময়ে বিএনপির সাথে অ্যালায়েন্সে ছিলাম, এখন আমি জামাতের সাথে অ্যালায়েন্সে যেতে রাজি না। তারপরে জামাতের বিরুদ্ধে আমার কিছু অভিযোগও আছে। 5ই আগস্টের পর থেকে তাদের দলের অনেক নেতাই অনেক রকম কথা বলেছেন, 71 মুছে ফেলবেন এবং এই 24শে জুলাই অগাস্টের আন্দোলন হলো দ্বিতীয় স্বাধীনতা, এই জাতীয় অনেকগুলো বিষয়ের সাথে আমার মনে হয় আমি একটু দ্বিমত করি ডক্টর আহমেদ। জামায়াত 71 মুছে ফেলবে এটা তাদের অফিশিয়াল স্টেটমেন্ট আমি দেখি নাই কখনো। না, এখন তাদের মধ্যে অনেক নেতৃবৃন্দরাই বিভিন্ন ভাবে বলেছেন। এটা সৈয়দ আব্দুল্লাহ তাহের সাহেব বলেছেন 71 মুছে ফেলবে, 71 মুছে ফেলবেন। হ্যাঁ, তারপরে সেটার আমি প্রতিবাদ করেছি। তারপরে আরেকটা জিনিস আপনি যে আমাকে প্রশ্ন করেছিলেন যে এই বিএনপিতে আমি যোগদান করেছি, শুধু জামাত ইসলামের সাথে তিনি অ্যালায়েন্সে যাবেন, আমারও কারো না কারোর সাথে মিলে নির্বাচন করতে হবে, যেহেতু আমি নির্বাচন করি। এবং আপনার প্রশ্নেও আপনি বলেছেন যে অনেকগুলো প্রতিশ্রুতি আমার বাস্তবায়নের জন্য আমি যে প্রতিশ্রুতিগুলো এলাকাবাসীকে আমার রাজনৈতিক জীবনে দিয়েছি সেইগুলো বাস্তবায়নের জন্য আসলেই ক্ষমতার ধারে কাছে থাকা প্রয়োজন। যেমন আমি আপনাকে একটা দৃষ্টান্ত দেই, আমার এলাকাতে আমি 3টা কলেজ, 7টা হাই স্কুল, 2টা গার্লস হাই স্কুল প্রতিষ্ঠা করেছি এবং আমার কলেজগুলোতে বিভিন্নভাবে নূতন কিছু প্রবর্তন ইন্ট্রোডিউস করার জন্য আমি চেষ্টা করছি। যেমন আমার রেদওয়ান আহমেদ কলেজে আমি 4টা ভাষার উপরে স্পেশালি আমাদের দেশের যুবকদেরকে ডক্টর আহমেদ আমি একটু পিছনের প্রশ্ন একটু করতে পারি কিনা আপনাকে, যে আপনি বলতেছেন জামায়াতের সাথে অ্যালায়েন্স করার ব্যাপারটা যখন এলডিপির নেতা ডক্টর অলি আহমেদ বললেন তখন আপনি বললেন যে জামায়াতের সাথে অ্যালায়েন্সে আপনি যাবেন না, কিন্তু বিএনপি যখন জামায়াতের সাথে শুধু অ্যালায়েন্সই করলো তা না, জামায়াতকে বিএনপি কিন্তু 2001 সালে এরকম কোনো প্রতিশ্রুতি নির্বাচনের আগে দেয় নাই যে জামায়াতের 2 জনকে তারা মন্ত্রী বানাবেন। তারপরে সেই মন্ত্রী বানানোর পরও 2001 থেকে 2006 পর্যন্ত কিন্তু আপনার কোনো অসুবিধা হয় নাই আসলে। এখন জামাতের সাথে অ্যালায়েন্সের নাম করাতে আপনি দলটি মানে এলডিপি বলে তো এখন আর কিছু থাকবে না, অলি আহমেদ নাই, রেদওয়ান আহমেদ নাই, আপনি এলডিপিকেই মানে বাদ দিয়ে দিলেন। এত জামায়াতে ইসলামীর এগেনস্টে আপনি কেমনে মানে কেন মানে এইবার? দেখেন, এত বিশদ বিশ্লেষণ করতে গেলে তো অনেক সময় লাগবে। এরা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে। রাজাকার আল বদর আল শামস বাহিনী এই জামাত ইসলামের মাধ্যমে গঠিত হয়েছে। আপনি 2001-এর জোটের নির্বাচনের কথা যদি বলেন, ওই সময় আন্দোলন সংগ্রামে তারা ছিল এবং বিএনপি তাদের সাথে জোট করছে এবং একটা বড় দল, বড় রাজনৈতিক সংগঠন যদি কোনো সিদ্ধান্ত নেয়, এককভাবে আমি ব্যক্তি হিসেবে সেই সময় আরো যুবক ছিলাম, দলের সিদ্ধান্তের বাইরে যাই নাই। কিন্তু আমি একজন মোটামুটি ভাবে ম্যাচিউরড পলিটিশিয়ান হিসেবে আমি মনে করি এই 5ই আগস্টের পর থেকেও জামাতে ইসলামের যে সমস্ত বক্তব্য এবং জামাতে ইসলামের যে সমস্ত কর্মকাণ্ড এবং মুক্তিযুদ্ধকে তারা আসলে ধারণই করে না। এখন তাদের একজন নেতা যদি একটা স্টেটমেন্ট করে এটা বলে যে আমার দলের স্টেটমেন্ট না, তারা 71-এর মুক্তিযুদ্ধকে তারা ওনই করতে চায় না। বিভিন্ন ক্ষেত্রে তাদের অনেকের বক্তৃতায় দেখা গেছে। কিন্তু আমি এই ব্যাপারটা ঠিক বুঝি না ডক্টর আহমেদ, কারণ ডক্টর আব্দুল্লাহ তাহের, আমি যখন ডয়েচে ভেলেতে ছিলাম আওয়ামী লীগ সরকারের আমলে, উনি আমাকে যে ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে মুক্তিযুদ্ধ শুধু ধারণই করে তা না জামাতে ইসলামী, তার পরিবারেও অনেক মুক্তিযোদ্ধা রয়েছে
এবং তিনিও ছোটবেলায় মুক্তিযুদ্ধকে সাপোর্ট করেছেন। এখন এইটা পলিটিক্যাল বক্তব্য না দলীয় অবস্থান, সেটা তো দলের ভাষণ থেকে আমাদের এটা বুঝতে হবে। দলের ভাষণে তো আমরা এরকম দেখি নাই যে মুক্তিযুদ্ধকে ওন না করতে, তাহলে তার অলি আহমেদ সাহেব নিশ্চয়ই যাইতেন না ওই দলে। এখন সেই প্রশ্নের উত্তর তো অলি আহমেদ সাহেব দিতে পারবেন, এরা কি মুক্তিযুদ্ধকে ওন করি কি করে না। আমরা কি ওনাদের জোট সঙ্গী এনসিপির নেতা আছেন, তার কাছে একটু জানতে চাইবো যে জামায়াত এর এই অবস্থান তারাও চোখে দেখেন কিনা যে জামায়াত আসলে মুক্তিযুদ্ধকে ওন করেন না। যদি দুই এক বাক্য বলতেন মুস্তাফিজ। আমি আবার আসবো আপনার কাছে মূল প্রশ্ন নিয়ে, ডক্টর আহমেদকে একটু পজ দিয়ে আপনার কাছে একটু যদি বলতেন আপনি ওইরকম মনে করেন কিনা। না, আমি মনে করি না সেরকম। আসলে মূলত আমাদের জেনারেশনের যারা জামাত সাপোর্ট করে বা জামাতের রাজনীতি করছেন বা শিবিরে আছেন, তারা আসলে মুক্তিযুদ্ধকে ওন করে। এবং ডক্টর তাহেরের বক্তব্যটা আপনি শুনেছেন কিনা? ডক্টর তাহের কিন্তু কাছাকাছি বক্তব্য দিয়েছেন এরকম, যে 71কে মুছে 24কে সামনে কাছাকাছি বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যটি আমি শুনিনি, এই বক্তব্যটি আমার জানা নেই উনি এটা বলেছেন কিনা। বলে থাকলে এটা আসলে খুবই দুঃখজনক, এবং সেটা আসলে তাহলে তো আসলে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপরীত একটা অবস্থান নিচ্ছে। কিন্তু আমি যতটুকু দেখেছি যে ওনাদের সিনিয়র লিডাররা আসলে তাদের যে প্রিভিয়াস যে অবস্থান ছিল সেটা নিয়ে আসলে বেশ বিব্রত অবস্থায় তারা থাকেন, এবং তারা বিভিন্ন সময় এটা বলেছেন যে আসলে তাদের সেটা ভুল ছিল, অথবা তারা আসলে মুক্তিযুদ্ধকে সেভাবে ধারণ করেন। এটাই আমি আসলে দেখেছি। পরিষ্কার। ডক্টর আহমেদ আপনি কন্টিনিউ করবেন। আমি শুধু আপনাকে একটু মনে করে দিতে চাই যে আপনি যে আসনের নির্বাচন করছেন সেই আসনে যারা গত 17 বছর বিএনপি রাজনীতি করেছেন তারা আপনাকে কেন মানবেন সেটাও যদি আপনি একটু বলেন। আপনাকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা কাফনের কাপড় পরেও কর্মসূচি দিয়েছিল, আপনি নিশ্চয়ই জানা আছে। মানে আসলে তো মানে আপনি তো আসলে বিএনপি রাজনীতিটা গত 17 বছর করেন নাই, মানে এখন আইসা বিএনপি রাজনীতি করার এটা কি কঠিন, সহজ নাকি বাস্তব, সেইটাও যদি একটু বলেন। আমাদের একজন দর্শক এই প্রশ্নটা আমি একটু খুঁজেছি, হ্যাঁ, উনার নাম মোহাম্মদ আরশাদুল হক 1938। উনি প্রশ্ন করেছেন, খালেদ ভাই ইদানিং আপনি কোনো মহিলা ব্যক্তিকে টকশোতে ডাকছেন না, তলে তলে জামাত হয়ে গেলেন কি? আমার কিছু বলার নাই, যা কিন্তু আমি নারী নেতৃবৃন্দকে আসলে টকশোতে আনার ব্যাপারে খুবই সচেষ্ট থাকি আমরা সবাই, তারা যখন আসবেন তা আসবেন। ডক্টর আহমেদ, বিএনপির স্থানীয় প্রতিনিধিরা আপনাকে আসলে বা বিএনপি যারা করছেন সমর্থক তাদের অনেকে এটা প্রতিবাদ জানাচ্ছেন, আপনি যদি একটু বলেন। আমি খুবই দুঃখিত যে আপনার হয়তো একটু মনটা খারাপ হয়েছে এই ইলেকশনের সময় এরকম প্রশ্ন, কিন্তু আমরা মানে প্রশ্ন আমাদের করে যেতেই হবে। ডক্টর আহমেদ আপনি যদি একটু বলতেন। না, এখন বিষয় হলো 2012 সন থেকে আমরা বিএনপির সাথে জোটে ছিলাম, যুগপৎ আন্দোলনে ছিলাম, এবং বিএনপির পক্ষ থেকে যুগপৎ আন্দোলনের সাথীদেরকে যে কয়েকটা সিট ছেড়ে দেওয়া হবে এর মধ্যে আমার সিটও একটা। এখন আন্দোলনের সংগ্রামের সমস্ত ক্ষেত্রেই আমার এবং আমার সঙ্গী সাথীদের এই আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে বহু অবদান আছে, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিশ্চয়ই মনে করে যে আমি ওই কনস্টিটিউয়েন্সিতে নির্বাচনের জন্য যোগ্যতম প্রার্থী, বা যারাই প্রতিদ্বন্দ্বিতা করবে আমার বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি। আমি ব্যক্তি হিসাবে, তারপরে আমার রাজনৈতিক কর্মকাণ্ড, উন্নয়নমূলক কর্মকাণ্ড, সেবামূলক কর্মকাণ্ড, বা একজন ফিলান্থ্রপিস্ট হিসাবে মানুষের কাছে আমার যে গ্রহণযোগ্যতা আছে, বর্তমান রাজনীতিতে বিএনপির যে নেতৃবৃন্দরা আছেন, হ্যাঁ, তুলনামূলকভাবে আমি তাদের মধ্যে যোগ্য প্রার্থী, এবং আমার স্থানটি বিএনপি দীর্ঘ সময় ধরে আমাকে মনোনয়ন দেওয়ার জন্য। ডক্টর আহমেদ আমি প্রশ্নটি সরাসরি করি, আপনি সরাসরি কথা বলতে ভালোবাসেন, আমি সরাসরি করি। ধরেন আপনি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছেন বা এইটা ক্ষমতার বলয়ে না থাকলে কি সেটা পালন করতে অসুবিধা? আপনি কি মনে করেন যে ধরেন আপনি যদি এইবার বিএনপির এমপি না হতেন, নির্বাচন না করতেন, আপনি যে সমাজসেবার বা সামাজিক স্বপ্নগুলি দেখানোর যে প্রক্রিয়ার মধ্যে আপনি আছেন, স্কুল কলেজ হাসপাতাল মাদ্রাসা এগুলি করার ক্ষেত্রে, সেইটা কি একটা বাধা, নাকি ওইগুলি পরিচালনা করার জন্য যে আয় বা ব্যবসা সেটির ক্ষেত্রে বাধা? কোনটি আসলে বড় বাধা? তারা কি আপনাকে এমপি না হলে এগুলি করতে দিবে না? না, আমি আপনাকে কতগুলো সাইটিং এক্সাম্পল দেই। আমার রেদওয়ান আহমেদ কলেজ, এটা একটা ইউনিভার্সিটি কলেজ, 12টা সাবজেক্টে অনার্স, 5টা সাবজেক্টে মাস্টার্স আছে। এটা আমার রেদওয়ান আহমেদ ফাউন্ডেশন ট্রাস্টের প্রতিষ্ঠান, এবং এটা
প্রাণগোপাল যখন সংসদ সদস্য ছিল, এটা ট্রাস্টি বোর্ডের কমিটি বাদ দিয়ে এপিলেট ডিভিশনে রিট করে আমার কলেজের দখল নিয়ে গিয়েছিলেন প্রাণগোপাল দত্ত। এবং আমার এই প্রতিষ্ঠানগুলো পরিচালনার জন্য বা আমার যে ভবিষ্যৎ প্রতিশ্রুতি আছে সেগুলো বাস্তবায়নের জন্য ক্ষমতার পাশে থাকা আমি প্রয়োজন বলে মনে করি। এবং আমার বয়স 74 বছর, এন্ড দিস ইজ দি লাস্ট ওকে, চান্স। আপনি মনে করেন যে এই ক্ষমতার এখানে থাকা উচিত। আমরা এটাও দেখেছি যে ডক্টর প্রাণগোপাল দত্তই হোক আর চান্দিনা রাজনীতিতে যেই করতে আসুক, আপনার ব্লেসিং ছাড়া বা আপনার সমর্থন ছাড়া সেখানে রাজনীতি করা আসলে কঠিন ছিল। আপনিও বহু সভা পণ্ড করেছে আপনার সমর্থকেরা, এবং আপনি ছাড়া ওইখানে আর কেউ রাজনীতি করুক এটা খুব কঠিন কাজ, কিন্তু আসলে আপনি ক্ষমতায় থাকেন আর না থাকেন। না, এটা 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 আপনি সঠিক বলেন নাই। আমার বাইরে আমি আর আলী আশরাফ 6 বার প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমি 4 বার বিজয়ী হয়েছি, আলী আশরাফ সাহেব 2 বার বিজয়ী হয়েছেন। এখন আমার বাইরে কেউ এখানে সাহস করে না রাজনীতি করতে। রাজনৈতিক মাঠে আমি অনেক শক্তিধর, তাতে কোনো সন্দেহ নাই। শক্তি হলো জনগণের, এবং জনসমর্থন খুব বেশি আছে, এই জন্যই আমি শক্তিধর। এবং আমি যেই কর্মকাণ্ড, যে উদাহরণ আমি চান্দিনাতে দৃষ্টান্ত রেখেছি, তার পাশাপাশিও কেউ আসতে পারে নাই। আমি আপনার অন্তত পক্ষে 2000 কোটি টাকার সম্পদ আমি আমার উপার্জন এবং সকল মিলিয়ে 2000 কোটি টাকা আয় করেছেন বাংলাদেশে? জি, আপনি কি 2000 কোটি টাকা আয় করেছেন না পৈতৃক সম্পত্তি? না 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 না, 2000 কোটি টাকার সম্পত্তি। আমি যখন রেদওয়ান আহমেদ কলেজ করি, তখন আমি যে সম্পত্তি ক্রয় করেছি, এই সম্পত্তির মালিক এখন 500 কোটি টাকা। জিয়াউর রহমান কলেজের জন্য আমি যে সম্পদ দান করেছি, তার দাম এখন আপনার 20 কোটি টাকা। মুক্তিযোদ্ধা কলেজ যেটা প্রতিষ্ঠা করেছি, আমি সেই আঙ্গিকে বলছি যে আমার যে কন্ট্রিবিউশন ওই সময় যা করেছি, এগুলোর বর্তমান বাজার মূল্য আমরা প্রায় 2000 কোটি টাকার কাছে। আমরা নিশ্চয়ই আশা করব জনাব আহমেদ, আপনার যেটাকে বলে হচ্ছে আয় ব্যয়ের যে খাতা, সেই খাতা যথেষ্ট পরিষ্কার, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা একটু জনাব এস এম সাইফ মুস্তাফিজের কাছে যাই। জনাব এস এম সাইফ মুস্তাফিজ, আমরা একটু নির্বাচনী হলফনামা, আপনার নির্বাচনী জায়গা, এগুলি নিয়ে একটু কথা বলতে চাই। তবে তার আগে আমরা দর্শকদেরকে প্রশ্ন করেছিলাম যে মুস্তাফিজকে আইপিএল থেকে আপনারই কাছাকাছি মুস্তাফিজকে আইপিএল থেকে নাহিদ, তার আয় বছরে মানে আহ্বায়ক, তিনি পরামর্শক হিসেবে বছরে 16 লাখ টাকা আয় করছেন। আমি আপনাদের কাছে যে প্রশ্নটা করতে চাই, যেহেতু আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিলেন, এই নেতা নেত্রীদের আয় ব্যয় তদারকে এনসিপি থেকে কোনো কিছু করা হচ্ছে কিনা, দলীয় নেতাদের হলফনামার তথ্যাবলী আপনাদের দল থেকে আসলে পরীক্ষা করা হচ্ছে কিনা, যে মানে আপনারা এটা রাইট ওয়েতে নাকি রং ওয়েতে এটা নিচ্ছেন। আপনার থেকে যদি শুরু করি, আপনার 36 লাখ টাকা হাতে আছে, তার কোনো বিশেষ কারণ আছে কিনা? জনাব নাহিদ ইসলাম সরকারের উপদেষ্টা ছিলেন, ছেড়ে দিয়ে এটা করেছেন, পরামর্শক হিসাবে তিনি বছরে 16 লাখ টাকা আয় করছেন। এই ব্যাপারটিও আসলে ঠিক মানে আমরা বিশ্বাস করতে পারবো কিনা, বা এটার সাপেক্ষে আপনারা কোনো প্রশ্ন করেছেন কিনা আপনাদের দলের নেতাকে? জনাব সাইফ মুস্তাফিজ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। জি, দেখেন, আমি ব্যক্তিগতভাবে আমার ফ্যামিলি বিজনেস আছে গার্মেন্টসের, সেটা 1999 সাল থেকে। পরবর্তীতে আমি যখন যুক্ত হই, আমি পরবর্তীতে আমি নিজের মতো করে আমার আলাদা সাইট থাকে, সেখানে আসলে আমার নিজস্ব মানে ব্যবসা চ্যানেল থাকে, এবং সেই জায়গা থেকে এই যে অর্থের যে উৎসের কথাটা বলা হয়েছে, সেটা মূলত নির্বাচনী যে আমাদের ব্যয় করতে হবে, তো আমি সেই জায়গা থেকে আসলে সেটা আসলে কোনো ব্যাংকিং চ্যানেলে রাখা হয়নি, এবং সেটা মূলত নির্বাচনে ব্যয়ের জন্যই রাখা হয়েছে। এবং নাহিদ ইসলাম সহ অন্যান্য যাদের কথাই বলছেন না কেন, একটু আপনার কথা বলি যে তাহলে এই টাকাটা নগদ থাকলেও এটা ট্যাক্সড, এটার আয়ের উৎস বা অন্য কোনো কিছু যদি কেউ আমরা ভবিষ্যতে জানতে চাই, এটা আপনি জানাতে পারবেন যে এই 36 লাখ? হ্যাঁ, ডেফিনেটলি। এটা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে জোগাড় করা না? না, এটা ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে জোগাড় করা, মানে আপনার পরিবার থেকে। ঠিক আছে, হ্যাঁ, জনাব নাহিদ ইসলামের কথা বলছিলেন। জি, সো নাহিদ ইসলাম তার জায়গা থেকে আসলে তিনি একটা কোম্পানিতে আছেন, সেখানে তার যোগ্যতা অনুযায়ী সেখানে তাকে সম্মানী দেওয়া হয়, এবং এটা তো আমার মনে হয় না যে মানে আলাদা কোনো কঠিন বিষয়। এখানে অন্যান্য আমাদের দলের আর যারাই আছেন না কেন, আপনারা জানতেন যে জনাব নাহিদ ইসলাম পরামর্শক হিসেবে কোথাও কাজ করছেন, যেখান থেকে তাকে টাকা দেওয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, জি, আমরা জানতাম।
এটা কি ধরনের মানে মানে তাহলে তার পেশাটাও তো নিশ্চয়ই জানেন, বা কোন কোম্পানিকে বা কোন প্রতিষ্ঠানকে উনি পরামর্শ দিচ্ছেন সেটা তো নিশ্চয়ই জানেন। খুব ডিটেইলে আমি জানি না। আমি জানি যে উনি একটা কোম্পানিতে পরামর্শক হিসেবে আছেন, এবং আমাদের দলের আপনি জানেন যে আমাদের মোটামুটি 80% প্রফেশনাল মানুষজনই আমাদের সাথে দলে যুক্ত, এবং যারা আসলে স্টুডেন্ট থেকে নতুন ভাবে আমাদের দলে যুক্ত হয়েছেন, আমাদের দলের যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত ছিল, তারা অনেকের প্রতিষ্ঠান থেকে চেষ্টা করেছে তাদেরকে আসলে কোনো জব বা কোনোভাবে ফ্যাসিলিটেট করতে পারে কিনা। কারণ আমাদের যে ট্রেডিশনাল পলিটিক্স, সেখানে শুধুমাত্র আমাদের রাজনীতিবিদদের পেশা থেকে রাজনীতি। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে আমরা যেহেতু বলছি আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা সিস্টেমেটিক পরিবর্তন করতে চাই, সেই জায়গা থেকে আমরা এই স্বচ্ছতার জায়গাটা নিশ্চিত করতে চাই। এবং ঠিক আছে, আমাদের ব্যাপারে সবার উৎসাহ থাকবে, এটা খুব স্বাভাবিক, কিন্তু আমাদেরকে নিয়ে আসলে যেভাবে মিডিয়া ফ্রেমিংও করা হচ্ছে, সেটাও কিন্তু আমি মনে করি না যে ঠিক। আমি আজকেই একটা শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকায় দেখলাম যে 2জন কোটিপতির কথা বলা হয়েছে, যারা আমাদের এনসিপিতেই দুইজন প্রার্থী। তো তারা কিন্তু এনসিপিতে যুক্ত হয়েছে এই নমিনেশন, যখন আমরা প্রার্থিতার জন্য ফর্ম ফিল আপ বা ফর্ম বিতরণ করছি, সেই সময়টাই কিন্তু তারা আমাদের সাথে যুক্ত হয়েছে। কিন্তু মানে ফ্রেমিংটা যেভাবে আসছে যে আসলে তরুণরা মানেই দুর্নীতি করছে, বা এদের আসলে টাকার উৎস কই থেকে আসছে, এবং 2জন কিন্তু প্রভাবশালী ভাবে, তারা কিন্তু ফ্যামিলিগত ভাবে, যে 2জনের কথা নাবিলা তাসনিদ এবং আরেকজন আছেন, সম্ভবত তিনি ঢাকা 7 আসন থেকে ইলেকশন করবেন। তো এই 2জনই কিন্তু আগের থেকেই আসলে ব্যবসায়ী, এবং তাদের আয়ের উৎস সবকিছু ক্লিয়ার, এবং সেটার সবকিছু ক্লিয়ারেন্স নিয়েই কিন্তু তারা আসলে বৈধতাটা পেয়েছে তাদের নমিনেশন জায়গা থেকে। কিন্তু যেভাবে ফ্রেমিং করা হয়, সেটা কিন্তু অন্যান্য আর 300 আসনে অন্যান্য বিএনপির প্রার্থী বা অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে কিন্তু এইভাবে আসলে চিরুনি অভিযান করা হয় না। আবার আরেকটা বিষয়, যেমন হান্নান মাসুদের আমি একটা উদাহরণ দিব। তার ক্ষেত্রে বলা হলো যে 98 লাখ টাকার হচ্ছে তার সম্পদ, কিন্তু তার হলফনামায় হচ্ছে যে, আমি যতটুকু জানি যে সেটা 6 লাখ বা এরকম একটা অ্যামাউন্ট আছে, তার কোনো সম্পদের বিবরণও নাই। কিন্তু এটা কিন্তু যখন একটা ফটো কার্ড করে বা একটা শীর্ষস্থানীয় কোনো নিউজ জায়গা থেকে, গণমাধ্যম থেকে এরকম একটা নিউজ হয়, এটা কিন্তু দ্রুত ছড়ায়, কিন্তু এটা যে আসলে সত্য না, এটার ব্যাখ্যা যেভাবে আসে সেটা কিন্তু আর ছড়ায় না। তো এটা আসলে আমরা জুলাইয়ের পর থেকে দেখে আসছি যে আসলে তরুণদেরকে নানাভাবে ফ্রেমিং করা হচ্ছে যে এই মানুষগুলা দুর্নীতিগ্রস্ত, এরা অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে, এরা খারাপ। তো এটা আমার মনে হয় এখান থেকে একটু বের হয়ে আসা উচিত। আমরা যারা আমার মনে হয় চেষ্টা করছি, আমার মনে হয় অবশ্যই বের হয়ে আসা উচিত। তো সেই ক্ষেত্রে আপনারাও যদি আমাদেরকে একটু সাহায্য করেন, যে আপনারা কিন্তু অনেকগুলি প্রতিশ্রুতি দল গঠন করার সময় আমাদেরকে দিয়েছিলেন, যে দল গঠন করার ক্ষেত্রে প্রতিটা মানুষের আসলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমাদের সামনে থাকবে, দল কিভাবে পরিচালিত হচ্ছে সেটা আমাদের সামনে থাকবে, দলের ভাড়া কিভাবে দেওয়া হচ্ছে, বাস ওইটা কোত্থেকে আসছে, সবগুলো আমাদেরকে বলবেন। আপনারা কিন্তু এটা বারবার বলছেন যে এটা আপনারা করবেন, কিন্তু এটা করেন নাই। না করার ফলে যেটা হয়েছে, আপনি যেটাকে ফ্রেমিং বলতেছেন, আপনি যদি একটু খেয়াল করেন, আপনি দেখবেন এনসিপির তরুণদের সম্পর্কে মিডিয়াতে যত কথা আসছে, তার চেয়ে অনেক গুণ বেশি কথা কিন্তু জামায়াত বিএনপির নেতাদের বিরুদ্ধেও আসছে। কিন্তু আপনারা যেহেতু এই সময় আমাদের নেতৃত্ব দিয়েছেন, নেতার মধ্যে ছিলেন, সেহেতু আপনাদের খবরগুলি নিয়ে আলোচনা বা কথা হয়তো বেশি হয়েছে। একজন রেদওয়ান আহমেদের থেকেও হয়তো নাহিদ ইসলাম বা সাইফ মুস্তাফিজের ব্যাপারে বেশি আলোচনা হয়েছে, কারণ আপনারা সামনে ছিলেন। কিন্তু আপনারা কি সবকিছু আমাদেরকে পরিষ্কার করেছেন? যেমন আপনি দেখেন, আমি ছোট্ট করে একটু বলি, নাহিদ ইসলাম সাহেব একটা পার্টির চিফ, উনি একটা কোম্পানির বা একটা প্রতিষ্ঠানের পরামর্শক। আমরা এখন পর্যন্ত, আপনি তার দলের লোক তা জানেন না, আমি একজন সাংবাদিক তা জানি না, উনি কোন কোম্পানির পরামর্শক। এটা কি হওয়া ঠিক হইল আসলে? না, এটা কি জনসমক্ষে বলে বেড়ানোর মতো যে আপনি কোথাও চাকরি করলে আপনি বলবেন না? এটা কি আপনাকে আমার জানানোর দায়বদ্ধতা আছে? আপনি তো দলের চিফ, আপনি তো দলের একজন শীর্ষ নেতা, আপনি তো সংসদ সদস্য পদে দাঁড়াচ্ছেন, সংসদ সদস্য পদে দাঁড়াচ্ছেন।